রবিবার ভোরে রাশিয়ার ছোড়া ঝাঁকে ঝাঁকে ড্রোন আর ক্রুজ ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে কেঁপে ওঠে ইউক্রেনের রাজধানী কিয়েভ। স্থানীয় প্রশাসনের দেয়া তথ্য মতে কিয়েভ শহরের অন্তত 9টি প্রশাসনিক জেলা এবং আশেপাশের অঞ্চলের 40টিরও বেশি গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে আঘাত হানে রুশ বাহিনী। এতে অন্তত 4 জন নিহত হয়েছেন। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন, হামলায় আহত 56 জনের মধ্যে 30 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার পুরো ঘর ধ্বংস হয়ে গেছে, জানালার ফ্রেমগুলো উড়ে গেছে। আমি যদি ওই সময় শোবার ঘরে থাকতাম তবে দেয়ালের নিচে চাপা পড়ে যেতাম। ঘর থেকে বের হওয়ার সময় দেখি দরজা ভেঙে সিঁড়ির উপর পড়ে আছে আর নিচের তলায় আগুন জ্বলছে। রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত কিয়েভের একটি আবাসিক এলাকা পরিদর্শন করেন ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পরবর্তীতে এক ভিডিও বার্তায় তিনি নিশ্চিত করেন, কিয়েভের বিলাৎস্কেরভা শহরে ক্রেমলিন তাদের নবনির্মিত ও পারমাণবিক বোমা বহনে সক্ষম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অরেস্টিক ব্যবহার করেছে। তারা একটি পানি সরবরাহ কেন্দ্র, একটি বাজার, ডজনখানেক আবাসিক ভবন এবং সাধারণ স্কুলে হামলা চালিয়েছে। পুতিন বিলাতসেরভাতে তার অরেসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন। এই হামলার 36টি ব্যালিস্টিক মিসাইল সহ মোট 90টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় 600টি ড্রোন ব্যবহার করা হয়েছে। দুর্ভাগ্যবশত সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হয়নি। মস্কোর দাবি অনুযায়ী রবিবার কিয়েভে ব্যাপক আক্রমণের কারণ মূলত তার আগের দিন রুশ নিয়ন্ত্রিত লুহানস্কের স্টারোবিল্স্ক শহরে কলেজের ছাত্রীনিবাসে ইউক্রেনিয়ান ড্রোন হামলার প্রতিশোধ। এই হামলায় অন্তত 21 জন শিক্ষক ও শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 41 জন। ইউক্রেন অবশ্য বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার দাবি অস্বীকার করে জানিয়েছে, তারা ওই এলাকায় অবস্থানরত রাশিয়ার একটি রুবিনক ড্রোন ইউনিটকে আঘাত করেছিল। বিস্ফোরণের শব্দে আমার ঘুম ভাঙে। জানালা দিয়ে দেখি 5তলা ভবনটি থেকে আগুন ছিটকে বের হচ্ছে। নিচে নেমে দেখি বাচ্চারা সবাই ভয়ে চিৎকার করছে। ডরমিটরিতে শিক্ষকরাও ছিলেন। দেয়াল ফেটে প্লাস্টার খসে পড়ছিল। বাতাসে ছিল গ্যাসের গন্ধ। রক্তাক্ত ও কর্দমাক্ত বাচ্চাদের নিয়ে আমরা ইমার্জেন্সি এক্সিট দিয়ে মহাসড়কে পালিয়ে যাই। লুহানস্কের পাশাপাশি কৃষ্ণসাগর তীরে রাশিয়ার নভরোসিস্ক বন্দরের শেষ খারিজ তেল টার্মিনাল এবং গ্রুসোভা তেল ডিপোতে হামলা চালিয়েছে ইউক্রেন। ড্রোন ও রকেটের আঘাতে সেখানে আগুন ধরে যায় এবং 2 জন আহত হন। এছাড়া রাশিয়ার পার্ম অঞ্চলের একটি বড় কেমিক্যাল প্ল্যান্টেও ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। রবিবার সেন্ট্রাল গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি অ্যাপার্টমেন্টে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে আইডিএফ। চিকিৎসকরা জানিয়েছেন, এতে ওসামা নামের মাত্র 6 মাস বয়সী এক শিশু এবং তার বাবা আবু মাল্লু ও মা আলা জাকলান ঘটনাস্থলেই নিহত হন। স্বজনদের হারিয়ে দেইল আল বালাহতে এখন চলছে প্রিয়জনদের শেষ বিদায়ের আকুল মাতম। একটা মানুষ তার স্ত্রী আর মাত্র 6 মাসের কন্যা সন্তানকে নিয়ে বিছানায় ঘুমাচ্ছিল। রকেটটি ঠিক তাদের বিছানার উপর এসেই পড়ল। মুহূর্তের মধ্যে মানুষটি তার স্ত্রী সন্তান সহ শেষ হয়ে গেল। পেছনে রেখে গেল শুধু 6টি শিশু কন্যা সন্তানকে। শুধু নুসেইরাত নয়, পুরো গাজা উপত্যকা জুড়েই তীব্র হয়েছে ইসরায়েলি বিমান হামলা। দেইর আল বালার এই আবাসিক এলাকাটি এখন শুধুই ইট পাথরের স্তূপ। শনিবার রাতে আকস্মিক এই হামলায় মাটির সাথে মিশে গেছে বেশ কয়েকটি ভবন। বাসিন্দারা জানান, হামলার মাত্র 2 ঘন্টা আগে তাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসরায়েলি সামরিক বাহিনী। আতঙ্কিত মানুষ রাস্তায় নেমে আসার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বোমা বর্ষণ। আশেপাশের কোনো একটি বাড়িতে হামলা চালানো হবে বলে আমাদের সতর্ক করা হয়েছিল, কিন্তু কেউ জানতো না ঠিক কোন বাড়িটি লক্ষ্যবস্তু। এর প্রায় 2 ঘন্টা পর আশ্রয়হীন মানুষগুলো রাস্তায় নেমে আসে এবং বাড়িটিতে আঘাত করা হয়। নিরীহ নিরপরাধ মানুষগুলো ঘরে ঘুমাচ্ছিল। কেবল আতঙ্ক সৃষ্টির জন্যই এই হামলা। দেইর আল বালার এই হামলায় 3-4টি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, যার ফলে প্রায় 25 থেকে 30টি পরিবার খোলা আকাশের নিচে অলৌকিকভাবে বেঁচে থাকলেও হারিয়েছে তাদের শেষ সম্বল। শুধু নুসেইরাত বা দেইর আল বালা নয়, এর আগে শুক্রবার উত্তর গাজার তাওয়াম এলাকায় প্যালেস্টিনিয়ান পুলিশ পোস্টে 2টি মিসাইল ছুড়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 5 জন পুলিশ কর্মকর্তা এবং 13 বছর বয়সী এক কিশোর নিহত হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে চলমান আলোচনার মধ্যেই হামাসের অধীনে থাকা 10,000 পুলিশ সদস্যের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। হামাস তাদের নতুন পুলিশ বাহিনীতে অন্তর্ভুক্ত করতে চাইলেও ইসরায়েল এর তীব্র বিরোধিতা করছে।
ইরান সংঘাতে কিছুটা স্থবিরতা নেমে আসার পর গাজার নিরাপত্তা বাহিনী নির্মূলে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করেছে দখলদার বাহিনী। সম্প্রতি হামাসের সামরিক শাখার কমান্ডারকেও হত্যা করেছে আইডিএফ। মুসলিম উম্মার অন্যতম বড় উৎসব ঈদুল আজহা সমাগত। এই উৎসবকে সামনে রেখে ইয়েমেনের রাজধানী সানার পশুর হাটগুলোতে গরু, মহিষ, ছাগল ও ভেড়ার ব্যাপক আমদানি লক্ষ্য করা গেছে। তবে বাজারে পশুর পর্যাপ্ত সরবরাহ থাকলেও কেনাকাটায় আনন্দের বদলে সাধারণ মানুষের কপালে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ। হাট পরিচালনাকারীদের দাবি, গত বছরের তুলনায় এবার ইয়েমেনে পশুপালন বৃদ্ধি পাওয়ায় বিপুল পরিমাণ দেশি গবাদি পশু বাজারে এসেছে। উৎপাদন বেশি হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। গত বছরের তুলনায় এবার গরু ও ভেড়ার উপস্থিতি অনেক ভালো এবং দেশীয় খামারে উৎপাদনও অনেক বেড়েছে। আল্লাহর রহমতে প্রচুর স্থানীয় পশু এসেছে বাজারে। দাম বড় কোনো বিষয় নয়, তবে বড় কথা হলো উৎপাদন বেড়েছে এবং পর্যাপ্ত পশু বাজারে রয়েছে। তবে পশুর হাটের আয়োজকরা সরবরাহের কথা বলে আশ্বস্ত করতে চাইলেও বাস্তবে চিত্র ভিন্ন। ক্রেতারা বলছেন বাজারে পশুর দাম মানুষের সামর্থ্যের বাইরে চলে গেছে। দীর্ঘদিনের যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা যেখানে এমনিতেই তলানিতে, সেখানে পশুর এই লাগামহীন দাম তাদের কুরবানি দেয়াকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। পশুর দাম অযৌক্তিকভাবে বেড়ে গেছে। ঈদ ঘনিয়ে আসছে, তাই কর্মকর্তাদের উচিত বিষয়টি সহজ করা। মানুষ চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, সবার ক্রয় ক্ষমতা খুবই দুর্বল। গত বছর আমি যে ছাগলটি 90,000 রিয়েলে কিনেছিলাম, আজ সেটি কিনতে হচ্ছে 130,000 থেকে 140,000 রিয়ালে। মূলত চলমান মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বিশ্বজুড়ে সরবরাহ চেইনে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। এর উপর আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধির ধাক্কায় ইয়েমেনের বাজারে কোরবানির পশুর দাম এক লাফে প্রায় 30 থেকে 40% পর্যন্ত বেড়েছে। আগে যে ষাঁড় 500,000 রিয়ালে মিলত, তা এখন বিক্রি হচ্ছে 7 থেকে 900,000 রিয়ালে। দাম প্রায় 30 থেকে 40% মতো বেড়েছে। বৈশ্বিক ও স্থানীয় অর্থনৈতিক পরিস্থিতি এবং বিশ্বব্যাপী মূল্যবৃদ্ধির কারণে এমনটা হলেও আমাদের প্রত্যাশা মানুষ যেন পশু কিনতে একে অপরকে সহায়তা করে। প্রতিটি গ্রামের মানুষ যদি যৌথভাবে 1 বা 2টি ষাঁড় কিনে কোরবানি দেয়, তবে সবার জন্য সহজ হবে। হজের মহাসমাবেশের পরপরই ইয়েমেনে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কুরবানি দেবেন। তবে বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে ত্যাগের মহিমায় কতটুকু সামিল হতে পারবেন যুদ্ধবিধ্বস্ত এই দেশের সাধারণ মানুষ, সেটাই এখন বড় প্রশ্ন। বার্লিনের রাস্তা জুড়ে রবিবার দেখা যায় বিশাল এক রঙিন শোভাযাত্রা। বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতি তুলে ধরতে বর্ণিল পোশাক পরে নাচে গানে অংশ নেয় প্রায় 70টি আন্তর্জাতিক দল। উষ্ণ আবহাওয়ার মধ্যেও হাজারো মানুষের ভিড়ে মুখর ছিল পুরো এলাকা। এই পরিবেশকে শান্তিপূর্ণ, প্রাণবন্ত ও উৎসব মুখর বলে বর্ণনা করেছে জার্মান পুলিশ। এবারের আয়োজনে প্রায় 5,800 অংশগ্রহণকারী বিশ্বের নানা প্রান্তের সংস্কৃতি তুলে ধরেন। প্রতিবারই এখানে এমন কিছু দেশের দল আসে যাদের নাম আমি আগে শুনিনি। এটা খুবই দারুণ লাগে। আমরা সবসময় নিশ্চিত করি যেন ইরানের দল থাকে, কারণ আমার স্ত্রী ইরানের। তাদের পোশাক, নাচ আর আনন্দ ঘন পরিবেশ আমার খুব ভালো লাগে। 1996 সাল থেকে প্রতি বছর আয়োজন করা হচ্ছে কার্নিভাল ডের কুলতুরেন বা কার্নিভাল অফ কালচার্স। বার্লিনের বহু জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতেই শুরু হয়েছিল এই আয়োজন। এখন এটি শহরের সবচেয়ে বড় আন্তঃসাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। আয়োজকদের মতে বৈচিত্র্য আর উন্মুক্ততার বার্তা ছড়িয়ে দিতেই এই আয়োজন। আমার সবচেয়ে ভালো লাগে বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে আসে এবং আমরা বিভিন্ন দেশের নাচ দেখতে পাই। এটা সত্যি অসাধারণ। আমি প্রায় প্রতি বছরই এখানে আসি। নাচ, গান আর শিল্প সংস্কৃতির মাধ্যমে নিজেদের শিকড় তুলে ধরার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক নানা বিষয়ও উপস্থাপন করেন অংশগ্রহণকারীরা। আয়োজকদের ভাষায় এই শোভাযাত্রা বিভিন্ন সম্প্রদায়ের জন্য নিজেদের পরিচয় তুলে ধরার এক উন্মুক্ত মঞ্চ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।